সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলি, ভাঙাচোরা সড়কে যানজটে ভোগান্তি। আমার সামনে ক্লাস, এখন আমি কিভাবে ব্যাক করবো এটাই ভাবতেছি। মোটামুটি আগে ভালোই ছিল, এই ওয়াশার লাইন কাটার পরেই অবস্থা বেশি খারাপ হয়েছে। বৃষ্টি হইলে এই জায়গা দিয়ে হাঁটাচলা করা যায় না, অনেক সময় দেখা যায় রিস্কা পড়ে যায়। ডিসি নিয়োগে অর্থ লেনদেনের প্রতিবেদন ভুয়া, দাবি অভিযুক্ত সচিবের। ব্যবস্থা নিতেও তথ্য মন্ত্রণালয়ের 3 সুপারিশ। যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক, তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি 1-2 দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবে হি উইল বি অ্যারেস্টেড। বিচারপতি বিব্রত হওয়ায় রায় প্রত্যাহার। পুনঃ শুনানি হবে গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 666 কোটি টাকা কর ফাঁকি মামলার। ভৌতিক ট্যাক্স ধরে দিয়েছে, অথচ যে ট্যাক্সগুলি দেওয়া হয়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে, কমিশনারের আদেশ ছাড়া তো তার নিম্নতম কর্মকর্তা ডিসি তো সেটা ওপেন করতে পারে না। তাই সেটা আমরা ইলিগেল ডিক্লেয়ার করার জন্য আমরা রিট করেছি। এবং লেবাননে ইসরায়েলি হামলায় নিরাপত্তাহীনতায় লাখো প্রবাসী বাংলাদেশি। বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে চান তারা। কেউ রাস্তায়, কেউ সাগর পাড়ে, কেউ পার্কে, কেউ খোলা আকাশের নিচে কিন্তু বসবাস করতেছে। অনেক বাংলাদেশি না খেয়ে থাকার জায়গা নাই, রাস্তায় রাস্তায় ঘুরে আছে। স্বাগত। এখন বিকেলের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। এক রাতের মাত্র 44 মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীবাসীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বৃষ্টি কমে এলেও অনেক এলাকা এখনো তলিয়ে আছে পানিতে। সকালে চরম ভোগান্তি পোহাতে হয় অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের। আবহাওয়া অফিস বলছে বৃষ্টির অব্যাহত থাকলে আরো 2 দিন। আরো জানাচ্ছেন দেবরাজ দেব। রাত গড়িয়ে সকাল, ভারী বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টিতে পরিণত হলেও ভোগান্তির শেষ নেই। সকালেই রাজধানীর মতিঝিল এলাকার কর্মজীবী মানুষেরা পড়েন বিপাকে। চলছে না গাড়ি, 2টি পা কিংবা রিকশাই প্রধান বাহন হয়ে ওঠে। সেখানেও নেই স্বস্তি, পানির কারণে রিকশা চলছেই না। সড়কে বিকল গাড়ির দেখা মিলেছে, এতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় সড়কে। অ্যাক্সিডেন্ট হচ্ছে, যে গাড়া ঘুরে পড়ে যায়, একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছে। মতিঝিল জায়গাটা নিচা, এজন পানি সময় বৃষ্টি হলে পানি জায়গায় যাই। আর ভাঙাচুরা রাস্তা অনেক ভাঙাচুরা বা অনেক ভাঙাচুরা আছে, রাস্তা বিভিন্ন রাস্তা ভাঙাচুরা, গাড়িগুলি সাহায্য আমার কষ্ট হয়ে যায়। শত শত মানুষকে পানি মারিয়েই যেতে হচ্ছে গন্তব্যে। বৃষ্টির কারণে তো আমরা আর কিছু করতে পারবো না, কিন্তু আমাদের তো কষ্ট হচ্ছে এবং আমরা এই কষ্ট দিয়ে স্কুলে যাচ্ছি এবং আমাদের তো পরীক্ষা, আমাকে তো স্কুল এখন অ্যাবসেন্টও দিতে পারবো না। 1.5 ঘন্টা লাগলো এখানে আসতে। শুনি একটা ব্রিজের জ্যাম, পানির জ্যাম, মূলত এই পানির জন্য এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। কেবল সড়কেই পানিতে ডোবেনি, বরং বাণিজ্যিক ভবন, দোকানপাটেও ঢুকে পড়ে পানি। পাম্পের মাধ্যমে পানি অপসারণের চেষ্টা করছেন নিজ উদ্যোগে। মতিঝিলের ফুটপাতের এই চা বিক্রেতা অনেকটা ভাসমান দোকান নিয়েই বসেছেন। পেটের দায়ে এই প্রতিকূল পরিস্থিতিতেও বেচা বিক্রি চালিয়ে যাচ্ছেন। জানালেন অল্প বৃষ্টি হলেই মতিঝিল, আরামবাগ সহ আশেপাশের এলাকার এই চিত্র দাঁড়ায়। পানিতে ব্যবসা ভালো না, তখন তো মনে করেন পেটের অভাবে আইছি, করতেছি, আর কি করবো, করার তো কিছু নেই। সময়ের সাথে সাথে দেশ ও মানুষের উন্নয়ন হলেও এমন বৃষ্টিতে রাজধানীবাসীর কোনো ধরনের ভোগান্তির উন্নয়ন হয়নি, বরঞ্চ বেড়েছে। রাজধানীর বিভিন্ন সংস্থা এবং নাগরিকদের যত্রতত্র ময়লা ফেলাকেই এর জন্য দায়ী মনে করছেন নগরবিদরা। এদিকে আগামী 2 দিনেও বৃষ্টি কমার কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস। 48 ঘন্টার জন্য রাজশাহী, ঢাকা, খুলনা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবাণী জারি করেছি। এবং পাশাপাশি যে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূল এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত থাকার কারণে দেশের সব সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংখ্যা দেখে যেতে বলা হয়েছে। এই বৃষ্টিপাতের যে স্পেল, এটা আজকে থাকবে এবং আগামীকালকেও থাকার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে ভোর 6টা পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে 44 মিলিমিটার। দেবরাজ দেব, এখন ঢাকা। কেবল প্রধান সড়ক নয়, প্রান্তিক ও শহরতলির এলাকাগুলোর সড়ক ব্যবস্থাপনায় সেবা সংস্থাগুলোর একপেশে নীতি দৃশ্যমান।
হালকা ভারী বৃষ্টিপাত যতটাই হোক ভোগান্তির জীবন প্রতিদিনের সঙ্গী এসব এলাকাগুলোতে। বিস্তারিত জানাবেন আজহার লিমন। নদী নেই কিন্তু পারাপারের প্রশ্ন। কৌতূহল থেকেই আমাদের এই পারাপার বাহনে উঠে পড়া। টিকাটুলি ওভারব্রিজ এলাকা থেকে আমাদের গন্তব্য সেন্ট্রাল উইমেন কলেজ। এই এলাকাটি প্রশাসনিক হেডকোয়ার্টার সচিবালয় থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরত্বে, রাষ্ট্রপ্রধানের বাসভবন থেকে আধা কিলোমিটার দূরের। যেতে যেতে আমাদের কথা হয় ভ্যান চালক আনিসের সঙ্গেও। অফিসমুখী আর স্কুলগামীদের ভোগান্তি যে আছে তা সবারই জানা, কিন্তু এই যে একটু বৃষ্টি হলেই যে সড়কের এই নদীময় পরিস্থিতি, তার ভুক্তভোগী কে নয়। দেখা গেল ডুবে গেছে ডিসপেন্সারি, ভেসে যাচ্ছে কাঁচা সবজির দোকান। দেখতে খালের মতো মনে হলেও এই সড়কটি নদী বা খাল নয়, এবং এই কারণেই এই চলাচলের এই পথটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। কারণ জলবদ্ধ এই সড়কের নিচেই আছে খোলা ম্যানহোল এবং খানাখন্দ, যে কারণে এখানে প্রায় দুর্ঘটনা ঘটে। এবং আমরা এই এলাকাতে পুরো যে চিত্রটি দেখলাম, যে শুধু এই অভয় দাস লেন নয়, টিকাটুলির প্রতিটি অলিগলির চিত্রই কিন্তু এমন। কিন্তু প্রশ্ন হলো যে শহরের বাকি যে সড়কের অবস্থা কি ভালো? বলা যায় গুলশান, বনানী, উত্তরার মতো উচ্চবিত্তের এলাকা বাদে প্রতিটি অলিগলির পরিস্থিতি এমন। আর একে বড় বৈষম্য হিসেবে দেখছেন ভুক্তভোগী নাগরিকেরা। রাস্তাঘাটের পরিস্থিতি তো ভয়াবহ খারাপ। নতুন সরকার আছে, কিছু করবো নাকি? পুরান সরকার তো যা করার কইরেই গেছে। আমি ওয়ারি স্কুলে পড়ি, এখান দিয়ে যাওয়া হয় মাঝে সাঝেই। প্রায় 1 সপ্তাহ বেশি হবে এই রাস্তার অবস্থা অনেক খারাপ। বৃষ্টি হইলে এই জায়গা দিয়ে হাঁটা চলা করা যায় না। সেবা সংস্থাগুলোর স্বেচ্ছাচারী খোরাখুরি, উদাসীনতা নতুন কিছু নয়। তার উপর নগরীতে এই বৃষ্টি পরিস্থিতির আরও অবনতি করেছে। মাঠে ততটা তৎপর দেখা যাচ্ছে না ট্রাফিক পুলিশকেও। এমন পরিস্থিতিতে যানজট থেকে মুক্তি মিলবে কি? বিশৃঙ্খলা যদি আমরা অর্ডারে আনতে চাই, আমি প্রায় প্রতিদিন ইন্টারভিউতেই বলি, আমরা পুলিশ আইন প্রয়োগ করছি, কিন্তু শুধু আইন প্রয়োগ করে আপনি হয়তো 20% মানুষকে অর্ডারে আনতে পারবেন, কিন্তু 80% লোক যদি আইন না মানে, 20% যদি মানে, তাহলে অর্ডারে আনা খুব কঠিন। শহরবাসী মনে করেন সেবা সংস্থাগুলোর স্বেচ্ছাচারী খোরাখুরি, উদাসীনতা নতুন কিছু নয়। তারা বিশ্বাস করেন সরকারের উচ্চ পর্যায় থেকে বৈষম্যহীন মনোভাব ও নীতি ঠিক না হলে অপেক্ষাকৃত কম আয়ের মানুষের বসবাসের জায়গাগুলোতে তেমন কোনো পরিবর্তন আসবে না। আজহার লিমন, এখন, ঢাকা। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিতে জলজটে ভোগান্তিতে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামীরা। যানবাহন সংকটে গুনতে হয় বাড়তি ভাড়া। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। রাত থেকে কখনো ভারী আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়, সেই সাথে দমকা হাওয়া, যাতে স্বস্তির চেয়ে ভোগান্তি বেড়েছে জনজীবনে। সকাল থেকেই বৃষ্টি শুরু হয় বরিশালে। শহরের রূপতলী হাউজিং এলাকা, শেরেবাংলা সড়ক, বটতলা সহ বিভিন্ন নিচু এলাকায় তৈরি হয় জলাবদ্ধতার। সপ্তাহের শেষ কর্মদিবসে বৃষ্টি আর জলজটে ভোগান্তিতে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামীরা। যানবাহন সংকটে গুনতে হয় বাড়তি ভাড়া। চারিদিকে পানি জমলে গাড়ি গুড়ি যে চালায়, সে গাড়ি চালাবার কোনো ভেটিবিল পায় না। স্কুল কলেজে বাচ্চারা যেতেও ঠিক মতো পারতেছে না। এরপরে অনেকে অফিসে যাচ্ছে, ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে। তো অসুবিধা আছেই, তারপরও তো যার কাজ সে তো যাইতেই হবে, বের হইতেই হবে বাইরে। মোটরসাইকেল চলা যায় না, রিক্সা ওঠা যায় না, গাড়ি থেকে বের হলে কিছু করা যায় না। বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে কুমিল্লায়। হাঁটু পানির নিচে তলিয়েছে কুমিল্লা নগরীর কান্দিরপাড়, রানীর বাজার সড়ক ও নজরুল এভিনিউ এলাকা। এছাড়া কুমিল্লা নগরীর ইপিজেড, ঈদগাঁও সড়কেও জমেছে পানি। এতে ড্রেনের ময়লা পানি আর সড়কের খানাখন্দে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে কর্মজীবীদের। সকাল থেকে বৃষ্টি, অনেক বৃষ্টির কারণে এদিকে পানির কারণে মোটরের ভিতরে পানি ঢুকছে। বৃষ্টি হলে এখানে আপনি হালকা পানি হলে আমাদের গাড়ি ডিস্টার্ব হয়। কুমিল্লা শহরে অনেক পানি হয়, এই কারণে আমাদের অনেক কষ্ট। সকালে আমাদের গলি থেকে বাড়ানো অনেকটা অসম্ভব হয়ে পড়ছিল, অনেক জল, তবুও হাঁটু পর্যন্ত জল ছিল, কিন্তু তবুও বের হয়ে আসতে পারছি। এখানে দেখি আবার জল। এদিকে মুষলধারে বৃষ্টি হয়েছে মেহেরপুর ও টাঙ্গাইলেও। বড় রাস্তায় পানি না উঠলেও অনেক অলিতে গলিতে জমেছে পানি। কাদা পানিতে সয়লাব চারদিক। ভোরের বৃষ্টিতে স্কুলগুলোতেও কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি। রাস্তাঘাটে জ্যাম জট বেঁধে যায় প্রচুর,
প্রচুর লোক ভোগান্তিতে পড়ে। রাস্তায় ধরেন যে পানি জমাট থাকে, জায়গায় জায়গায় ভাঙ্গা আছে, এই কারণে যাইতে হয়, মানে কি হঠাৎ করে যদি বৃষ্টি রাস্তায় প্রচুর পানি ছিল, কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায়নি, কিন্তু এক্সামটা দেওয়ার জন্য স্কুলে যেতে হচ্ছে। ঝালকাঠিতে গত রাত থেকে টানা বৃষ্টিতে শহরের অন্তত 10টি সড়কে জমেছে হাঁটু পানি। দোকানপাট, বিপণী বিতানে পানি ঢুকে পড়ায় বন্ধ ব্যবসায়িক কার্যক্রম। এদিকে রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে নরসিংদীতে। সকাল 10টার পর বৃষ্টির মাত্রা আরও বাড়ে। জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটে দেখা দিয়েছে অটোরিকশার সংকট। শামীমা রহমান শাম্মী, এখন। দেখছেন এখন বিকেল। ডিসি নিয়োগকে কেন্দ্র করে প্রকাশিত অর্থ লেনদেনের প্রতিবেদনকে ভুয়া বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলিসুর রহমান। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। অভিযুক্ত সচিব জানান, প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়ে 3টি সুপারিশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিবেদনের স্ক্রিনশটে যে আইফোন দেখা গেছে সেটি তার নয় বলেও দাবি করেছেন মুখলিসুর রহমান। এদিকে সংবাদের সত্যতা যাচাইয়ে স্বরাষ্ট্র আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কমিটি করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। জেলা প্রশাসক নিয়োগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান ও দুজন যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের কথোপকথনের ছবি দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা। প্রতিবেদনের তথ্য, পছন্দের জেলা প্রশাসক নিয়োগের জন্য নিজেকে নির্লোভ দাবি করে 5 কোটি টাকা আবদার করেন জনপ্রশাসন সচিব। বিপরীতে যুগ্ম সচিব জিয়াউদ্দিন 5 নয় 10 কোটি টাকা রাখার কথা জানান। তবে প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ ভুয়া বলে দাবি করেন অভিযুক্ত কর্মকর্তা ডক্টর মুখলিসুর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি। সচিব বলেন, প্রতিবেদনকে আমলে নেওয়ার কোনো কারণ নেই। পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়ে 3টি সুপারিশ দেওয়া হয়েছে। অলরেডি 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই 3টা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামায় নেবেন। একটা হলো, আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। এটা প্রেস কাউন্সিল আছে, অন্যান্য যা নিয়মকানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন, তারা ব্যবস্থা নিচ্ছে। এছাড়া 3 কোটি টাকার চেক ইস্যুতে অভিযুক্ত ব্যবসায়ীকে দ্রুত গ্রেফতার করার কথাও জানান তিনি। যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক, তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি 1-2 দিনের মধ্যে যখন আমরা নিউজ করতে পারবেন, হি উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে। 3 নম্বর হইল, যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে পত্রিকায় অসত্য প্রতিবেদন প্রকাশ করায় প্রেস কাউন্সিল আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আতাউর নিয়ন, এখন, ঢাকা। সচিবালয়ে কথা বলছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ব্যবহার করি না, তো এখন সিদ্ধান্ত অনুযায়ী 11টা কূপ করবে, বাপেক্স করবে এবং বাকি 14টা, বাকি 24টার মধ্যে উন্মুক্ত। আপনাদের জানেন যে 20 সালের যে ওটা তো এখন আর, ওটাকে আমরা সমাহিত করে দিয়েছি। সুতরাং এখন আমরা সবকিছু উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে, ওই যে ইভেন G2G ভিত্তিতেও আমরা এখন আর করবো না। আমাদেরকে আজকে আমাদেরকে বিদেশি এসেছিল, আর তো আমরা বলছিল যে আমরা G2G ভিত্তিতে, কারণ আমাদের G2G ভিত্তিতে যেসব হয়েছে সেগুলোতে আমরা বাংলাদেশের মানুষ এটাতে প্রকৃত ভ্যালু, মানে ভ্যালু ফর মানি পায় নাই। তো সেই জন্য আমরা এটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এটা করব। এটা হচ্ছে 2025 সাল পর্যন্ত। 50টার মধ্যে 15টা অলরেডি করা হয়েছে, 35টা আরও করা হবে। তার মধ্যে 11টা বাপেক্স করবে, বাকিগুলো আমরা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে। আর এরপরে 26 থেকে 28 সালের 25 থেকে 28 সালের যে পরিকল্পনা, সেখানে আমরা 100টা কূপ করব বিভিন্ন ধরনের,
এই যে নতুন এবং অনুসন্ধান এবং উন্নয়ন এবং কি বলে ওয়ার্ক ওভার 3 ধরনের থাকবে। তো তার মধ্যে 15টা করবে বাপেক্স, তাই তো? 15টা প্রকল্পের মাধ্যমে 59টা হ্যাঁ 31টা বাপেক্স না 15টা প্রকল্পের মাধ্যমে বাপেক্স 10টা, সিলেট গ্যাস ফিল করবে 2টো, পিজিএসসি প্রকল্প। আচ্ছা যাই হোক, 15টা প্রকল্পের মধ্যে না 69টার মধ্যে বাপেক্স কটা করবে? 33। সচিবালয়ে কথা বলছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজল কবির খান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণ ট্রাস্টের কর ফাঁকির 666 কোটি টাকা দিতে হবে মর্মে দেওয়ার রায় প্রত্যাহার করেছেন হাইকোর্ট। রায় লিখতে বিব্রত বোধ করেছেন একজন বিচারপতি। নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। ডক্টর ইউনূসের আইনজীবী জানান, আগস্টের পরিবর্তিত পরিস্থিতির কারণেই বিচারপতি রায় প্রত্যাহার করেছেন। প্রধান বিচারপতি নতুন করে শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন। আরও জানাবেন জাহিদ হাসান। গত 2 বছর ধরে নিয়মিত আদালতে হাজির হতেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম আদালতের মামলায় 6 মাসের দণ্ড হয় তার বিরুদ্ধে, যদিও পরে শ্রম আপিল ট্রাইব্যুনাল সেই রায় বাতিল করে দেন। এ সময় ডক্টর ইউনূসের বিরুদ্ধে কখনো শ্রম আদালত, কখনো জজ কোর্টে, কখনো বা হাইকোর্টে বেশ কয়েকটি মামলার বিচার কাজ চলছিল। নিয়মিত আদালতে হাজির হতেন ডক্টর ইউনূস। এর মধ্যে গেল 4 আগস্ট কর ফাঁকির মামলায় গ্রামীণ কল্যাণ ট্রাস্টের কাছে এনবিআরের পাওনা 666 কোটি টাকা পরিশোধ করতে রায় দেয় হাইকোর্ট, যার শুনানি রয়েছে আপিল বিভাগে। এমন অবস্থায় এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি লিখতে গিয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস এম মনিরুজ্জামান বিব্রত বোধ করে রায় প্রত্যাহার করে নেন। এ কারণে রায়ের নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। এইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ট্যাক্স, ভৌতিক ট্যাক্স ধরে দিয়েছেন, অথচ যে ট্যাক্সগুলি দেওয়া হয়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে, তখন এই গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে এসে রিট পিটিশন দাখিল করা হলো, কেন এই রিওপেন করাটাকে অবৈধ ঘোষণা করা হবে না? যেখানে কমিশনার অ্যাপ্রুভ করেছে 17 সাল পর্যন্ত, তাহলে কমিশনার যেখানে অ্যাপ্রুভ করেছে, কমিশনারের আদেশ ছাড়া তো তার নিম্নতম কর্মকর্তা ডিসি তো সেটা ওপেন করতে পারে না। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে বিচারপতি রায় প্রত্যাহার করেছেন বলে দাবি ডক্টর ইউনূসের আইনজীবীর। তিনি বলেন, নতুন করে শুনানি করে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন, যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়। সুতরাং আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয়, সেটার জন্য আগামী 25 তারিখ নির্ধারণ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর শ্রম আদালতের মামলা ও অর্থ পাচারের মামলা প্রত্যাহার এবং বাতিল করা হয়েছে। থেমে যায় অন্য সব মামলার বিচার কাজও। জাহিদ হাসান, এখন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন করে 3টি হত্যা মামলার অভিযোগ দায়ের করা হয়েছে। 3 অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 35 জনকে আসামি করা হয়েছে। ট্রাইব্যুনালে সন্তান হত্যার বিচার চেয়ে বাবা মায়েরা আবেগঘন স্মৃতিচারণ করেছেন। এদিকে প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, বিচার কাজ দ্রুত শেষ করতে ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ জোরে সোরে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাহিদ হাসানের আরেকটি প্রতিবেদন। গেল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে 4 আগস্ট মায়ের বারণ উপেক্ষা করে রাজধানীর মিরপুরে আন্দোলনে যান বিএএফ শাহীন কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী শাফিক উদ্দিন আহনাফ। মা জানতেন না তার সন্তান আন্দোলনে গেছে। সন্ধ্যায় সন্তানের মৃত্যুর খবর জানতে পারেন অজ্ঞাতনামা এক লোকের মোবাইল কলের মাধ্যমে। আহনাফের মরদেহ পরিবার খুঁজে পায় 16 দিন পর সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালের মর্গে। আমার ছেলে গত 4 আগস্ট মিরপুর 10-এ গুলিবিদ্ধ হয়। আমরা তার লাশ পাই সোহরাওয়ার্দী হসপিটালে। ঘটনা এভাবেই তুলে ধরেন নিহত আহনাফের মা জারদাস পারভিন। তবে কে বা কারা তার সন্তানকে হত্যা করেছে কিছুই জানেন না তিনি। তবে চান ছেলে হত্যার বিচার। 4 তারিখ যখন ও যায়, আমি 3 তারিখ ওকে না বারণ করেছিলাম যে বাবা তুমি যে কালকে বের হবে না, তো ও আমাকে একটাই কথা বলতো যে আম্মু আমি যাব। তবে ভিন্ন রকম ঘটনা ঘটেছে 4 আগস্টে লক্ষ্মীপুরের ওসমান গনির ক্ষেত্রে।
তিনি তার বাবাকে মোবাইলে জানান, বাবা আন্দোলনে যাচ্ছি। তার বাবা বলেন, যাও, তোমাকে আল্লাহর কাছে আমানত হিসাবে ছেড়ে দিয়েছি। আন্দোলনে গুলিবিদ্ধ হন ছেলে। বাবা খবর পেয়ে ছুটে যান হাসপাতালে, গিয়ে দেখেন মরদেহ পড়ে আছে হাসপাতালে। যাত্রাবাড়িতে 18 জুলাই ছেলে সাকিব হাসানকে বাবা বের হতে বারণ করেন। বাইরে গোলাগুলি হচ্ছে, তাই ঘরেই থাকতে বলেন, কিন্তু বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে যোগ দেন আন্দোলনে। ঘরে ফিরেন লাশ হয়ে। এরকম হত্যার ঘটনাগুলো প্রতিনিয়ত আসছে ট্রাইব্যুনালে। সবাই সন্তান হত্যার বিচার চান। মেন রোডে গোলাগুলি হইতেছে, অনেক মানুষ মারা গেছে। তা আমার ছেলে আবার ফার্মাসি কোর্স করাইছে, একটা ফার্মাসিতে বসতো, এই যে তারপর খরচ কিছু একটা হাসতো। তা আমি যখন সাকিবরে ফোন দিলাম, সাকিব ফোন ধরেনি, ধরছে অন্য একটা ছেলে, যেটা বলতেছে, আঙ্কেল সাকিব তো মারা গেছে। তখন আর আমার হুঁশ নেই, আমি কি বলবো, কি করব, আমার সন্তান মারা গেছে। আব্বু, আমি ছাত্র আন্দোলনে যাচ্ছি। তা আমি ওসমানকে বললাম, বাবা দেশের পরিস্থিতি ভালো না, তুমি যাও না। ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা, বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটি ছাত্র নাগরিকের অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান শুরু করেছে। এই 3টি হত্যাকাণ্ডের ঘটনার অভিযোগ বৃহস্পতিবার দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ শেষ হলে শুরু হবে বিচার কাজ। এই বিল্ডিংটি আন্তর্জাতিক মানের বিচার করার উপযোগী নয়। তো যেহেতু গোটা দুনিয়ার নজরে থাকবে এই বিচার প্রক্রিয়াটা, কাজে এই বিচার প্রক্রিয়ার মধ্যে যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো যাতে খুব ভালো মতো দুনিয়ার কাছে ক্লিয়ার করা যায়, সেজন্য আমরা বলেছি যে মূল ভবনটা সংস্কার প্রয়োজন। মূল বিচার পর্বটা শুরু হবে সেই সময়টাতে ওই বিল্ডিংটা দরকার হবে। এটা জাতীয় এবং আন্তর্জাতিক সব দৃষ্টি এখানে পড়বে সেই কারণে। জুলাই আগস্ট হত্যাকাণ্ড, সহিংসতা ছাড়াও বিভিন্ন সময় গুমের ঘটনাসহ এ পর্যন্ত ট্রাইব্যুনালে অর্ধশতের বেশি অভিযোগ জমা পড়েছে। তদন্ত সংস্থা সবকটি অভিযোগ তদন্তের জন্য আমলে নিয়েছে। চলছে তথ্য উপাত্ত যাচাই বাছাই। জাহিদ হাসান, এখন ঢাকা। কাল ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেশটির শ্রমবাজার চাঙ্গা করতে সিন্ডিকেট মুক্ত করার আহ্বান বাইরার। সাবেক সরকারের আমলে কিছু কর্মকর্তা সিন্ডিকেটকে তারা ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গিভাবে তারা জড়িত ছিল, তারা এখনো করছে। আমরা তাদের অপসারণ দাবি করছি। মালয়েশিয়ায় কম খরচে জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার গড়ার আহ্বান জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। এজন্য প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনটির নেতারা। বাইরা নেতারা বলেন, অনিয়ম দুর্নীতির কারণে 31 মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় 50,000 কর্মী যেতে পারেনি, ফলে কর্মীদের অতিরিক্ত টাকা দিতে হয়েছে। এ সময় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি সিন্ডিকেট চক্রের সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এদিকে আগামীকাল ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার আগমনকে কেন্দ্র করে শ্রমবাজারে নতুন ধারা উন্মুক্ত করার আহ্বান বাইরা নেতাদের। সিন্ডিকেটের মূল হোতারা বাংলাদেশকে বলেছিল যে মালয়েশিয়ান সরকার সিন্ডিকেট চায়, আর মালয়েশিয়াকে বলেছিল বাংলাদেশ সরকার সিন্ডিকেট চায়। এভাবেই তারা সিন্ডিকেটটাকে আপনার এর আগে বাস্তবায়ন করেছিল। এখন যে কর্মীরা যেতে পারে নাই, আমরা বারবার বলেছি তাদের যে টাকা, তাদের টাকা তাদেরকে ফেরত দিতে হবে। এবং আমরা আজকে দাবি করছি, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আসবেন, যদি সম্ভব হয় সিন্ডিকেট মুক্তভাবে কম খরচে এই কর্মীদেরকে যদি পাঠানোর সুযোগ থাকে, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা এটা দাবি করছি। নিত্যপণ্য হিসেবে চিনি আমদানিতে 52% শুল্ক কর নেওয়া হচ্ছে, ফলে বাজারে বাড়ছে চিনির দাম। এই অবস্থায় দাম সহনীয় রাখতে চিনি আমদানিতে শুল্ক কর 15% কমানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। দেশে বছরে চিনির চাহিদা প্রায় 22 লাখ মেট্রিক টন, যার প্রায় পুরোটাই আমদানি হয়। ফলে আমদানি কমলে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়লে বা দেশীয় কোনো কারখানায় পরিশোধন বন্ধ থাকলে বেড়ে যায় দাম। সম্প্রতি বুকিং রেট বাড়ায় চিনির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 6 টাকা। চিনি আমদানিতে সব মিলিয়ে শুল্ক ও কর আসে 52%, আর এ খাত থেকে সরকার রাজস্ব পায় বছরে প্রায় 8,000 কোটি টাকা।
তবে চিনির ওপর আরোপিত শুল্ক কর অযৌক্তিক বলে মনে করছেন খোদ এনবিআর চেয়ারম্যান। তাই চিনি আমদানিতে শুল্ক কর 15% কমানো হবে বলে জানান তিনি। চট্টগ্রামে 4টি কর অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। আমি এজ এ সিটিজেন এটা মানতে পারতেছি না যে চিনিতে 52 টাকা ট্যাক্স আছে, ডিউটি আছে। সার্কুলারটা বোধহয় হবে, আমরা রেডি করেছি। চিনির উপরে আমরা 15% ডিউটি কমিয়ে দিচ্ছি। সভায় আয়কর ও কর পরিদর্শকদের দুর্নীতির বিভিন্ন অভিযোগ তুলে ধরে করদাতাদের উপর জুলুম না করে ন্যায্যভাবে কর আদায়ের নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। ট্যাক্স অফিসিয়ালদেরকে সিটিজেন বান্ধব হতে হবে, করদাতা বান্ধব হতে হবে। তাদেরকে মনে করতে হবে যে করদাতারা অত্যন্ত সম্মানীয়, তাদেরকে উপযুক্ত সম্মান দিতে হবে। তারা যাতে করে কোনো কাজে মনে না করেন যে আমরা আমাদের প্রপার সার্ভিসটা পাই নাই। সেকেন্ড হচ্ছে জুলুম করা যাবে না, আমরা আইনসঙ্গত কর আদায় করব। রিটার্ন দাখিল সহজে ঝামেলামুক্ত করতে এনবিআর পূর্ণাঙ্গ অটোমেশনের জন্য কাজ করছে বলেও জানান তিনি। সেই সঙ্গে অনলাইনে কর দিতে উদ্বুদ্ধ করতে চট্টগ্রামে একটি অনলাইন হেল্প ডেস্ক চালু করা হবে বলেও জানান। ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট আদায়, ইএফডি বা ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ঠিকভাবে কাজ না করায় বিকল্প ব্যবস্থা চালু করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। একটা বিকল্প চিন্তা করছি, বিশেষ করে অটোমেশন, মানে এরকম মেশিন না বসিয়ে আমাদের নিজেদের ব্যবস্থাপনায় আমরা কিভাবে এটাকে এনশিওর করতে পারি। কারণ ভিএটি এবং জিএসটি তো আসলে নতুন ট্যাক্স না, পৃথিবীর অনেক দেশেই এই অ্যাডমিনিস্ট্রেশনটা খুব ভালোভাবে হয়। আমরা সেখান থেকে লেসন লার্ন করে আমরা চেষ্টা করব একটা বিকল্প খুব দ্রুত বের করতে। আয়কর আইনজীবীরা আয়কর আইন 2023 করদাতা ও রাজস্ব বান্ধব নয় বলে অভিযোগ করে এর বিভিন্ন ধারা সংশোধনের দাবি জানান। চট্টগ্রামে করদাতার সংখ্যা প্রায় 11 লাখ, বিপরীতে রিটার্ন দাখিল করেন মাত্র 4 লাখ করদাতা। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আসাম জগলুল হোসেনের আদালতে তার জামিন শুনানি হয়। জামিন শুনানি শেষে তারা আইনজীবী শুনান শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে এই মামলার এজাহারে কোথাও মাহমুদুর রহমানের নাম উল্লেখ নেই। সে সময় অন্য মামলায় কারাগার থেকে তিনি যাতে বের হতে না পারেন সে কারণে এই মামলা দায়ের করা হয়েছিল। কিভাবে হত্যা চেষ্টা করেছেন সে ব্যাপারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না বলেও জানান আইনজীবী। বলেন মাহমুদুর রহমান শিগগিরই কারাগার থেকে মুক্তি পাবেন। এর আগে গত 29 সেপ্টেম্বর মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান। তার বিরুদ্ধে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় 2023 সালের 17 আগস্ট পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। জ্বর হলে বিশ্রাম, তরল খাবার বেশি খাওয়া সহ জটিলতা দেখা দেয়া মাত্র হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমের গতি বাড়ানোর তাগিদ নগরবাসীর। বিস্তারিত প্রতিবেদনে। সফেদ চাদর আর মশারি আবৃত হাসপাতালের বেডে শুয়ে জ্বরে কাতরাচ্ছেন ময়মনসিংহ শহরের 20 বছরের যুবক প্রত্যয়। একমাত্র ছেলে কখন সুস্থ হয়ে বাড়ি যাবেন সেই অপেক্ষার প্রহর গুনছেন মা দীপ্তি রায়। ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী প্রত্যয় রায় বেশ কিছুদিন আগেই জ্বরে আক্রান্ত হন। পরে পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু। বমি, পেট ব্যথা, ডায়রিয়া, রক্তক্ষরণ সহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। দ্রুত কমে যাচ্ছিল রক্তের প্ল্যাটিলেট। উপায়ন্তর খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ঢাকা থেকে নিয়ে এসে ভর্তি করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। 18 তারিখ থেকে একদম 28 তারিখ পর্যন্ত একটানা 106 থেকে 7 ডিগ্রি জ্বর ছিল। তারপরে এক ব্যাগ ব্লাড দেওয়া হয়। ব্লাড দেওয়ার পরের দিন থেকে মানে 30 তারিখ থেকে জ্বরটা কমে আর প্লাটিনেট নেমে আসছিল 35,000-এ, আর এখন 2,10,000 আছে। শুধু প্রত্যয় নয়, ডেঙ্গু ওয়ার্ডের অধিকাংশ রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে আসা। টুঙ্গিতে চাকরি করতাম, ওখান থেকে এই জ্বরটা হচ্ছে। পরে ওখান থেকে জ্বর হওয়ার পরে চেক করে সিবিসি টেস্ট করানোর পরে প্লাটিনেট
2 লাখ দেখাইছিল। পরে বাড়িতে আসছিলাম, এখানে চেক করানো হয়েছিল, পরে আস্তে আস্তে শুধু কমতেছিল, পরে ময়মনসিংহ হাসপাতালে আসছি। এখনও শরীরে একটু দুর্বলতা আছে, এই আর এমনি জ্বর, হালকা হালকা জ্বর আছে। দেশের মানুষের মধ্যে যে একটা প্যানিক কাজ করে যে ডেঙ্গু হলেই মারাত্মক কিছু হয়ে গেছে, এই জন্য সবাই হসপিটালে চলে আসে। এর মধ্যে দেখা যায় যে অনেকেই হসপিটালে ভর্তি না হয়ে চিকিৎসা নেওয়া সম্ভব। কারো জ্বর হয় তাহলে আমরা যে সিম্পলভাবে আমাদের ম্যানেজ যেগুলো আমরা করি, সবসময় ফ্লুইড বেশি খাইতে বলি, নাপা বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাইতে বলি। এর মধ্যে যদি কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন হয় কিংবা ব্লাড প্রেশার কমে যায়, সেই সব ক্ষেত্রে তখন আমাদের হসপিটালে আসলে আমাদের জন্য ভালো হয়। ফরিদপুরে হঠাৎই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গত 1 মাসে জেলায় 2 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 350-র বেশি রোগী। এদিকে ডেঙ্গু প্রতিরোধে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। সবগুলো হাসপাতালে ভর্তি আছে এবং আমরা নিয়মিত আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ রেখেছি যাতে কোনো সংকট তৈরি না হয়। মানিকগঞ্জে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হাসপাতালে রোগী বাড়লেও স্থানীয়দের অভিযোগ, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। শোভন মাহমুদ খান, এখন। লেবাননে ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার মুখে নিরাপত্তা শঙ্কায় রয়েছেন দেশটিতে বসবাসরত অন্তত 1 লাখ বাংলাদেশি। সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন দক্ষিণ লেবাননের প্রবাসীরা। হামলার তীব্রতা বাড়ছে বৈরুতেও। জীবন বাঁচাতে অনেক প্রবাসী বাংলাদেশের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। যাদের অধিকাংশই বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে মরিয়া। তবে প্রবাসীদের দেশে পাঠানোর চেয়ে এই মুহূর্তে তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। হিজবুল্লাহ বিরোধী অভিযানের নামে লেবাননে আগ্রাসনের ভয়াবহতা ক্রমেই বাড়াচ্ছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও জোরালো করছে দখলদাররা। দেশটির দক্ষিণাঞ্চল ছাড়াও লক্ষ্যবস্তু করা হচ্ছে রাজধানী বৈরুতকে। প্রতিনিয়ত চালানো এসব হামলার বলি হচ্ছেন বহু সাধারণ মানুষ। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। জীবন বাঁচাতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিচ্ছেন বহু রেমিটেন্স যোদ্ধা। আশ্রয় প্রার্থীর তুলনায় আশ্রয় কেন্দ্রের সংখ্যা কম হওয়ায় বহু প্রবাসীর জীবন কাটছে খোলা আকাশের নিচে। এমনকি প্রয়োজনীয় সহায়তা সামগ্রীর অভাবে আশ্রয় কেন্দ্রে জায়গা নেয়া প্রবাসী বাংলাদেশিরাও খুব একটা ভালো নেই। তাই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরার আকুতি জানাচ্ছেন তারা। এখানে আসলে কেউ রাস্তায়, কেউ সাগর পাড়ে, কেউ পার্কে, কেউ খোলা আকাশের নিচে কিন্তু বসবাস করতেছে। আমাদের এখানে আমরা কিছু বন্ধু বান্ধব এবং আমাদের এখানে একটা বিজনেস গ্রুপ আছে, সবাই মিলে একটা আশ্রয় কেন্দ্রের মতো জায়গা করছি। এখানে প্রায় 300+ লোক আছে। আরও বিভিন্ন জায়গায় অনেক আশ্রয় কেন্দ্র আছে। অনেক বাংলাদেশি না খেয়ে থাকার জায়গা নাই, রাস্তায় রাস্তায় ঘুরে আছে। সকলেরই একটা দাবি অন্তর্বর্তী সরকারের কাছে যে কিভাবে বাংলাদেশে নেওয়া যায় সেই চেষ্টা করবেন। এদিকে লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন যে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিও আহত হয়েছেন। তাই নতুন করে কেউ হামলার শিকার হলে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই মুহূর্তে প্রবাসীদের দেশে পাঠানোর চেয়ে তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় দূতাবাস। তাৎক্ষণিকভাবে মনে হয় যে এখনই আমার যাওয়া দরকার। তারপর অনেকের কাগজপত্রের সমস্যা আছে, ডকুমেন্টেশনের সমস্যা আছে, এগুলো একটু সময় সাপেক্ষ বিষয়। তবে প্রথম আমাদের এখন অগ্রাধিকার বিষয় হচ্ছে নিরাপদে রাখার ব্যবস্থা, নিরাপদে থাকার ব্যবস্থা। সবাই যেন অন্তত হতাহতের শিকার না হন। এর আগে রাষ্ট্রদূত নিশ্চিত করেন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে দূতাবাস। যদিও এই ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন রাষ্ট্রদূত। প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা কর্মস্থল ছেড়ে দক্ষিণাঞ্চল থেকে সরে এসেছেন তাদেরকে নিরাপদ স্থানে এই মুহূর্তে বসবাসরত অন্য বাংলাদেশি প্রবাসীরা থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছে এবং এর জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা দূতাবাস থেকেও বিপদগ্রস্ত প্রবাসীদেরকে খাদ্য সামগ্রী সহ অন্যান্য সামগ্রী বিভিন্ন স্থানে চাহিদা মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তবে এটা সত্য যে সব মিলিয়ে চাহিদার বিপরীতে এই যে সাহায্যের পরিমাণ অপ্রতুল।
দূতাবাসের তথ্য বলছে এই মুহূর্তে অন্তত 1 লাখ বাংলাদেশি লেবাননে অবস্থান করছেন। তাদের মধ্যে চলতি বছরের প্রথম 7 মাসে দেশটিতে পাড়ি জমিয়েছেন 4000-এর বেশি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন বিকাল, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সামান্য বৃষ্টিতে ডুবে যায় রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলি, ভাঙাচোরা সড়কে যানজটে ভোগান্তি। আমার সামনে ক্লাস, এখন আমি কিভাবে ব্যাক করবো এটাই ভাবতেছি। মোটামুটি আগে ভালোই ছিল, এই ওয়াশার লাইন কাটার পরেই অবস্থা বেশি খারাপ হয়েছে। বৃষ্টি হইলে এই জায়গা দিয়ে হাঁটাচলা করা যায় না, অনেক সময় দেখা যায় রিস্কা পড়ে যায়। ডিসি নিয়োগে অর্থ লেনদেনের প্রতিবেদন ভুয়া, দাবি অভিযুক্ত সচিবের। ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়ে 3 সুপারিশ। যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক, তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি 1-2 দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবে হি উইল বি অ্যারেস্টেড। বিচারপতি বিব্রত হওয়ায় রায় প্রত্যাহার, পুনঃশুনানি হবে গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 666 কোটি টাকা কর ফাঁকি মামলার। ভৌতিক ট্যাক্স ধরে দিয়েছে, অথচ যে ট্যাক্সগুলি দেওয়া হয়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে, কমিশনারের আদেশ ছাড়া তো তার নিম্নতম কর্মকর্তা ডিসি তো সেটা ওপেন করতে পারে না, তাই সেটা আমরা ইলিগেল ডিক্লেয়ার করার জন্য আমরা রিট করেছিলাম। এবং লেবাননে ইসরায়েলি হামলায় নিরাপত্তাহীনতায় লাখো প্রবাসী বাংলাদেশি, বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে চান তারা। কেউ রাস্তায়, কেউ সাগর পাড়ে, কেউ পার্কে, কেউ খোলা আকাশের নিচে কিন্তু বসবাস করতেছে। অনেক বাংলাদেশি না খেয়ে থাকার জায়গা নাই, রাস্তায় রাস্তায় ঘুরে আছে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।